আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হোসাইন নিউ ইয়র্ক থেকে আবারও আপনাদের পাশে এসেছি গাউট নিয়ে। গাউটের থার্ড পর্ব, তৃতীয় নম্বর পর্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা গাউট কি, কেন হয়, কাদের হয়, সিমটমস কি, এগুলো নিয়ে আমরা লাস্ট দুটো সেশনে আপনাদের সাথে আলাপ করেছিলাম। এখন আমরা আলাপ করব গাউটের ট্রিটমেন্ট নিয়ে। এখন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সবার যাদের গাউট আছে, জয়েন্ট পেইন আছে, সিঙ্গেল জয়েন্ট পেইন হচ্ছে গাউট, মাল্টিপল হতে পারে বাট রেয়ার। এই সিঙ্গেল জয়েন্ট পেইন হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব এটা লাস্ট সেশন গাউটের উপরে আমি আলাপ করব, এবং আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা অন্যদেরকেও শেয়ার করবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওখানে লাইক দিতে পারেন, আর ভালো না লাগলেও দেখতে থাকেন, হয়তো দেখতে দেখতে একদিন ভালো লাগতে পারে। সো যেটা ইম্পর্টেন্ট, গাউট ফ্লেয়ার আপ, গাউট অ্যাকিউট অ্যাটাক হলে তখন আমরা কিছু ট্রিটমেন্ট নিয়ে আসি অ্যাকিউট কন্ডিশনের জন্য। যেমন সিভিয়ার পেন নিয়ে আপনি ডাক্তারের কাছে হাজির হলেন, তখন ডাক্তার আপনাকে কিছু মেডিকেশন প্রেসক্রাইব করবে, যেমন NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এটাকে বলা হয়। এর মধ্যে কিছু মেডিকেশন আছে যেটা আপনারা জানেন, সেলেকক্সিব, স্যালিব্রেক্স নামে পাওয়া যায়, আইবিউপ্রোফেন, অ্যাডভিল অর মট্রিন নামে পাওয়া যায়, ন্যাপ্রোক্সেন, অ্যালিভ নামে পাওয়া যায়, এবং ইন্ডোমেথাসিন। এই ওষুধগুলো আমরা ইনিশিয়ালি দিয়ে থাকি যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এখন কাদের জন্য এই ওষুধগুলো আমরা চুজ করব? যাদের বয়স লেস দেন 65 ইয়ার্স ওল্ড। বয়স বেশি হলে নানান কমপ্লিকেশন আসবে, কিডনিতে এফেক্ট করবে, সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এজ অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশনস। নাম্বার 2, কারা এই মেডিকেশনগুলো নিতে পারবে না, কাদের জন্য এই মেডিকেশনগুলো ক্ষতিকারক। যদি আপনি দেখেন কারো ক্রনিক কিডনি প্রবলেম, দে ক্যান নট টেক দিস মেডিকেশন। লিভার ডিজিজ, এটা লিভারেও এফেক্ট করে, সুতরাং খেয়াল রাখতে হবে যাদের লিভার ডিজিজ। যাদের ব্লিডিং প্রবলেম, যেমন অনেকে ব্লাড থিনার খায়, অনেকের ব্লাড ক্লট আছে পায়ের মধ্যে, তাহলে ব্লাড থিনার যারা খাবে তাদের জন্য ভেরি কেয়ারফুল থাকতে হবে। এই ওষুধটা তারা খেতে পারবে না, কারণ ইনক্রিজ ব্লিডিং রিস্ক করে এই ওষুধগুলো। তারপরে যারা ওয়ারফারিন নেয় বা ব্লাড থিনার মেডিকেশন নেয়, এগুলোর সাথে একটা ইন্টারাকশন হবে, এই কারণে এটা খেয়াল রাখতে হবে। যাদের পেপটিক আলসার, স্টোমাকে কোনো আলসার হয়, তারা এই ওষুধটা নিতে পারবেন না। তাহলে তাদের জন্য কি? তাদের জন্য আবার আসতেছি অন্য ওষুধ নিয়ে। সো মনে রাখবেন, যখন আপনি এই ওষুধটা শুরু করবেন, এটা আপনার লাইফ লং খাওয়ার দরকার নয়। এই ওষুধটা যখন আপনি শুরু করবেন তখন অ্যাকিউট কন্ডিশনে শুরু করবেন। অ্যাকিউট কন্ডিশনটা যখন রিজলভ হয়ে যাবে, অ্যাকিউট কন্ডিশনটা রিজলভ হওয়ার 1 থেকে 2 দিন পর আপনি এই ওষুধটা বন্ধ করে দিবেন। তাহলে NSAIDs, অ্যালিভ, সেলেকক্সিব, আইবিউপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, এন্ডোমেথাসিন, এই ধরনের ওষুধগুলোর অনেক সাইড এফেক্ট থাকে, সুতরাং এই ধরনের ওষুধগুলো আপনি অ্যাকিউট কন্ডিশন রিজলভ হওয়ার 1 থেকে 2 দিন পর বন্ধ করে দিবেন। এখন আসেন, যদি যাদের এই ধরনের প্রবলেম থাকে তারা কোনটা নেবে, তাদের জন্য এখন আসেন কলচিসিন, অ্যানাদার মেডিকেশন অ্যাকিউট ফ্লেয়ার আপে আমরা অনেক ডাক্তার প্রেসক্রাইব করে থাকি। যারা বাংলাদেশে আসেন অনেকে তো ফার্মাসি থেকে কিনে নিয়ে আসেন। তো শুনে রাখেন কিছু জিনিস কখন আপনি ইউজ করতে পারবেন, কখন পারবেন না, ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখা উচিত। আদারওয়াইজ আপনি নিজেরাই অনেকে ট্রিটমেন্ট দিতে থাকেন, নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনেন। সো যখন আপনার কলচিসিন কখন ইউজ করবেন? যখন আপনার কোনো কিডনি প্রবলেম আছে, আপনি NSAIDs বা আইবিউপ্রোফেন, মট্রিন, অ্যালিভ এগুলো নিতে পারতেছেন না, আপনি কলচিসিনটা আমরা চুজ করবো আপনার জন্য। যদি আপনার কোনো ব্লাড থিনার মেডিকেশন খান, ওয়ারফারিন খান বা ব্লিডিং ডিসঅর্ডার থাকে, তখন আমরা আপনার জন্য এটা চুজ করতে পারি। যদি আপনার কোনো কিডনি প্রবলেম থাকে, তখন আমাদেরকে এই ওষুধ আমরা দিতে পারবো, বাট অ্যাপ্রোপ্রিয়েট ডোজ আপনাকে দিতে পারবো। অ্যাটলিস্ট আমরা উই ক্যান প্রেসক্রাইব, বাট কিডনির কন্ডিশন অনুযায়ী আমরা ডোজকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। কিন্তু এই মেডিকেশনগুলোর কিছু সাইড এফেক্ট আছে কলচিসিন, যেমন ডায়রিয়া, নোজিয়া, ভমিটিং, পেটে ব্যথা, বমি বমি ভাব, এই ধরনের প্রবলেম হবে যদি আপনি এক্সেস নেন। ডোজটা যদি আপনার এক্সেস থাকে, তখন এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। অ্যানাদার মেডিকেশন, এটাকে বলে স্টেরয়েড, গ্লুকোস্টেরয়েড। এটা আপনি ওরালি নিতে পারেন, বাই মাউথ। এটা আপনি নিতে পারবেন বাই ইনজেকশন,
ইনজেকশন কোথায় দিবেন? টু দ্য জয়েন্ট, জয়েন্টের মধ্যে ইনজেকশন দিতে পারবেন, অথবা আইভি লাইনেও আপনি দিতে পারবেন। সো বাই ইনজেকশন, বাই মাউথ, আইএম, আইভি, অনেকভাবে এটা নেওয়া যায়। এখন এটা বিভিন্ন নামে আসতে পারে, যেমন প্রেডনিজোন, প্রেডনিজোলন, মিথল প্রেডনিজোলন, অনেক নামে এটা পাওয়া যায়। কাদেরকে আমরা এটা প্রেসক্রাইব করব? যাদের কিডনি ঠিকমতো কাজ করতেছে না, যারা আদার টু মেডিকেশন নিতে প্রবলেম হচ্ছে, যাদের ব্লিডিং রিস্ক বেশি, যাদের মাল্টিপল জয়েন্ট ইনভলভ, অলরেডি অনেকগুলো জয়েন্ট ইনভলভ, যারা কলচিসিন অথবা আইবুপ্রোফেন, মর্টিন, অ্যালিভ নিতে পারতেছে না, তাদের জন্য আমরা এটা চুজ করব। এখন কাদেরকে আমরা এটা দিতে পারবো না? যাদের পুরলি কন্ট্রোল ডায়াবেটিস, ডায়াবেটিস থাকলে যে এটা দেওয়া যাবে না তা না, ডায়াবেটিস থাকলে আপনি ইউজ করতে পারবেন, ওদের ডায়াবেটিসটা কন্ট্রোল না, আনকন্ট্রোল ডায়াবেটিস এরকম অনেক আছে, তাদেরকে এটা আমরা ইউজ করতে পারবো না। যাদের ইনফেকশন আছে অথবা যারা এটা টলারেট করতে পারে না, তাদেরকে আমরা এটা দিতে পারবো না। এবং এই মেডিকেশনটা অলওয়েজ আমরা টেপারিং ডোজে দিয়ে থাকি, দেন ডিসকন্টিনিউ করি। যখন ডিসকন্টিনিউ করব, দেন আমরা অন্য মেডিকেশন শুরু করব, সেটা আমি আলাপ করতেছি। এখন অনেকের ধরেন গাউট হলো, জয়েন্ট ডিজিজ হলো, এখন এটা কিভাবে আপনি প্রিভেন্ট করবেন ফার্দার যাতে না হয়? অনেকে লো ডোজ অফ আইবুপ্রোফেন, মর্টিন, অ্যালিভ এগুলো খেতে পারে। এটা দুই দিকে হেল্প হবে। যদি কারো অস্টিওআর্থ্রাইটিস থাকে, জয়েন্ট পেইন থাকে, তারা এই ওষুধটা নিতে পারবেন যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। কিন্তু সারা লাইফ এটা খাওয়ার দরকার নাই। আপনি যদি দেখেন যে 6 মান্থস আপনার কোনো সিমটমস নাই এবং আপনার ইউরিক অ্যাসিড লেভেল, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ইউরিক অ্যাসিড লেভেল যদি আপনার 6 মান্থ নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আপনি এই ওষুধটা বন্ধ করে দিবেন, আপনার দরকার নাই। সো এই ওষুধটা আপনি বন্ধ করে দিবেন 6 মান্থস ইফ ইউ হ্যাভ নো সিমটমস অ্যান্ড ইউরিক অ্যাসিড লেভেল উইদিন নর্মাল লিমিটস। তারপরে আপনি প্রিভেনশন করতে পারেন, আপনার কলচিসিন খেতে পারেন। কলচিসিন ডোজ আপনি লো ডোজে মেনটেনেন্স ডোজ হিসেবে নিতে পারেন, কিন্তু এটা কখনো কখনো আপনার স্টোমাকের সাইড এফেক্ট হতে পারে, যেটা আমি বলেছি। অনেক সময় নোজিয়া, ভমিটিং, বমি বমি ভাব, ডায়রিয়া, অ্যাবডোমেন, পেটে ব্যথা হতে পারে, তখন এটা আপনি বন্ধ করে দিবেন। এটা নর্মালি 5.8, দ্য ইউরিক অ্যাসিড লেভেল নর্মালি 5.8 অ্যান্ড বিলো নর্মালি থাকে। যাদের সিভিয়ার গাউট অথবা টোফাসিয়াস গাউট, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন, এই ধরনের প্রবলেম থাকে, তারা কি করবেন? তাদেরকে লেভেলটা লেস দেন 5 এর মধ্যে রাখতে হবে। এখন কোন মেডিকেশনটা আমরা শুরু করবো? এটা আমি এতক্ষণ কথা বলছি ফ্লেয়ার আপ, অ্যাকিউট কন্ডিশনে আপনি কোন ওষুধটা ইউজ করবেন এবং প্রিভেনশনের জন্য কোনটা ইউজ করবেন। তাহলে ট্রিটমেন্টটা কি করবেন? গাউটের ট্রিটমেন্টটা হবে যেই মেডিকেশনটা আমার ইউরিক অ্যাসিড লেভেলটা কমাচ্ছে, ইউরেট লেভেলটা কমাচ্ছে বা প্রোডাকশন কম করতেছে, কোনোটা এনজাইমকে ইনহিবিট করে, যেমন জ্যান্থাইন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করে কমাচ্ছে, কোনোটা এক্সক্রিশনে হেল্প করতেছে। সো এক একটা এক একভাবে কাজ করে। তো বেস্ট মেডিকেশন হচ্ছে যেটা ইউরিক অ্যাসিড ফর্মেশনটা করতে বাধা দিচ্ছে বা কমাচ্ছে, সেই ওষুধটা আমরা চুজ করব। কোন ওষুধটা তাহলে ভালো হবে? যেমন অ্যালোপোরিনল একটা মেডিকেশন আছে, ফ্যাবুক্সোস্ট্যাট একটা মেডিকেশন, অ্যানাদার মেডিকেশন। এই মেডিকেশনগুলা ইউরেট ফর্মেশন হতে দেয় না, কম ফর্মেশন করে। তো ইউরেট যদি ফর্মেশন না হয়, আমার সিমটমসও আসবে না, সেই জন্য আমরা এই ওষুধটা চুজ করতে পারি। এখন কখন এই ওষুধটা স্টার্ট করব? ওষুধটা স্টার্ট করব যখন আপনার অ্যাকিউট কন্ডিশনটা রিজলভ হবে। অ্যাকিউট কন্ডিশনের 1 থেকে 2 দিন পরে আমরা যে মেডিকেশনগুলো এতক্ষণ আলাপ করলাম, ওগুলো বন্ধ করে দিয়ে ক্রনিক মেডিকেশনটা শুরু করব। অনেকে দেখবেন যে ওষুধ খেতে চায় না, বলে যে না আমি ভালো আছি। আপনি ভালো থাকবেন বেশ কিছুদিন, হঠাৎ করে আসবে যখন সেকেন্ড ফ্লেয়ার, থার্ড ফ্লেয়ার হবে, এগুলো ভেরি সিভিয়ার হয়ে আসবে। এই জন্য আপনার যাতে সিভিয়ারিটি না বাড়ে, এই জন্য আপনি ওষুধটা মেনটেন করবেন। আপনি দেখবেন রিস্ক আউট অফ বেনিফিট, ওষুধটা আপনার ক্ষতি করতেছে না ভালো করতেছে না কিছুই করতেছে না। যদি আপনার ভালো করে, অবশ্যই ওষুধটা আপনি অ্যাকসেপ্ট করবেন এবং নিতে থাকবেন, যাতে সিভিয়ারিটি না বাড়ে। এই ওষুধটা যখন আপনি নেবেন, অ্যালোপোরিনল, অনেকে যারা খাচ্ছেন এই ওষুধটা, তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি ওষুধটা আপনি খান, আপনি ডাক্তারের পরামর্শে আপনার ব্লাডটা চেক করবেন, আপনি লিভার ফাংশন টেস্টটা একটু দেখতে হবে। প্রথমে 1 মাস পর, পরে আপনি 3 মাস পর, 6 মাস পর, যদি আপনি স্টেবল থাকেন, এক বছরে একবার দেখলেও আপনার চলবে। বছরে একবার যদি আপনি লিভার ফাংশন দেখেন, চেক করেন, এই ওষুধটা যারা খায় কোনো অসুবিধা নেই, যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা স্টেবল থাকে। এই জন্য খেয়াল রাখবেন,
অ্যালোপেরিনল খেলে আপনি ডাক্তারের পরামর্শ মতো আপনার ব্লাড লেভেল চেক করবেন। যখন ডাক্তার আপনাকে বলে যে এই টাইমে দেখা উচিত, আপনি সে মতো দেখবেন। আর অ্যালোপেরিনল কিছু সাইড এফেক্ট থাকে, যেমন আপনার স্কিনের মধ্যে র্যাশ হতে পারে, একটা কম্পোনেন্ট আছে ব্লাডে যেটাকে বলে হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি কাউন্ট এগুলো একটু কমে আসে, প্লেটলেট কাউন্ট অ্যাগেন কমে আসে, ডায়রিয়া হতে পারে, জ্বর হতে পারে, প্লেটলেট কাউন্ট কমে আসলে অনেক সময় ব্লিডিং রিস্ক থাকে। সো এই জিনিসগুলো আপনার ডাক্তার অবশ্যই দেখবে, বাট আপনি যদি নিজেও জানেন কিছু, তাহলে ডাক্তারের সাথে শরিক হতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে ডাক্তারও খেয়াল করবে ভালো করে। অবশ্যই ডাক্তার দেখবে, বাট আপনি যদি জানেন সেটা আপনার জন্য ভালো, আপনি জানলেন কি হচ্ছে। তারপরে মনে রাখবেন যে কিছু মেডিকেশন আমরা খাই, যে মেডিকেশনগুলো আবার ইউরিক অ্যাসিড লেভেল, ইউরেট লেভেলটাও কমাচ্ছে। যেমন আপনি ব্লাড প্রেশার আছে, আপনি ব্লাড প্রেশারের জন্য লোসার্টান খাচ্ছেন, এটা আরেক নাম হলো কোজার, লোসার্টান, এআরবিস, এই ধরনের ওষুধগুলা আপনি যখন খাবেন, এটার আবার একটা গুণও আছে, আরেকটা গুণ, যেমন এটা ইউরিক অ্যাসিড লেভেলটা কমায়, ইউরেট লেভেলটা কমায় আমাদের শরীরে। মেকানিজম সহ এত কিছু আপনাদের জানার দরকার নয়, বাট আপনি জানেন যে লোসার্টান যারা খাচ্ছেন তারা ইউরিক অ্যাসিড লেভেল কমতেছে বডিতে। তারপরে আরেকটা মেডিকেশন আছে কোলেস্টেরলের জন্য, যাদের হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, মানে ট্রাইগ্লিসারাইড লেভেল, রুটি, পিজা, পাস্তা, ব্রেড, কার্বোহাইড্রেট, এই ধরনের জিনিসগুলো থেকে যে পোর্শনটা কোলেস্টেরলের বাড়ায়, ওর জন্য আমরা ফেনোফাইব্রেট নামে একটা ওষুধ প্রেসক্রাইব করি। ওই ফেনোফাইব্রেটটা আবার ইউরিক অ্যাসিড লেভেলটা কমায়। তাহলে আপনি দেখেন একটা কাজ হচ্ছে, আরেকটাতে হেল্প হচ্ছে। আপনার এই কোলেস্টেরলের ট্রাইগ্লিসারাইডে কমাচ্ছে, আপনার ইউরিক অ্যাসিড লেভেলও কমাচ্ছে। আবার লিপিটর, যেমন অ্যাটোরভাস্টাটিন, এটা আরেক নাম অ্যাটোরভাস্টাটিন, অ্যাটোরভাস্টাটিন যদি আপনি খান কোলেস্টেরলের জন্য, তাহলে ওই মেডিকেশনটাও আপনার ইউরিক অ্যাসিড লেভেল কমায়। তো দেখেন, সো বিভিন্নভাবে আমরা ইউরিক অ্যাসিড লেভেল কমাতে পারি মেডিকেশনের মাধ্যমে, আদার মেডিকেশনের মাধ্যমে, প্লাস আপনি যদি প্রোপাইল্যাক্টিভ প্রিভেন্টিভ মেজার নেন, সেভাবেও আমরা কমাতে পারি। তো আমি এখানে আপনাদের সাথে এতক্ষণ আলাপ করলাম গাউট নিয়ে। গাউটটা আমাদের কাছে অনেক পেশেন্ট আসে সিভিয়ার পেইন নিয়ে, তো যার কারণে আমি চিন্তা করলাম যে গাউটটা নিয়ে আপনাদের সাথে একটু শরিক হই। এই জন্য আমি 3 দিন 3টা স্লাইডে 5 to 10 মিনিটস করে আপনাদের সাথে শরিক হলাম। আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন এবং এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন যারা দূর দূরান্তে হয়তো এই ধরনের ইনফরমেশন পাচ্ছে না। আমি জানি এখন তো ইউটিউবের মাধ্যমে সবাই পাবে, বাট তারপরেও আপনারা যদি কাউকে জানেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শরিক হবেন, অন্যরাও উপকৃত হবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর নেক্সট আমরা ইনশাল্লাহ আরও কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে হাজির হব। নেক্সট টপিকস আমি থাইরয়েডের উপরে কিছু আলাপ করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।